আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো এই পরিস্থিতিতে আজকে আমাদের শ্রদ্ধেয় ডক্টর আলমগীর কবির স্যারের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমি স্যারের সঙ্গে ক্লাস এক্সচেঞ্জ করে নিয়েছি আমার বাবা অসুস্থ থাকার জন্য, তোমরা জানো। যার কারণে আমি আজকের ক্লাসটা পরিচালনা করব এই সময়ে। তোমরা যারা যুক্ত হবে তারা অবশ্যই তোমাদের রোল নাম্বারটা কমেন্ট সেকশনে দিয়ে দিবে। হ্যাঁ, ওকে। যাই হোক, আমরা গত কয়েকটা ক্লাস থেকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় পড়তেছি। আমাদের চতুর্থ অধ্যায়ে আমরা প্রায় শেষের দিকে আছি। হ্যাঁ, আমরা আজকে নাট সমীকরণের অল্প একটু বাকি ছিল, যে অংশটুকু শেষ করে আমাদের সেল কোষ নিয়ে পড়ার কথা, যে কোষগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এই কোষগুলো নিয়ে ব্যবহার করার কথা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সোহেল, নুরুন নবী, ধন্যবাদ, তোমরা যুক্ত হয়েছে এই সময়। যাই হোক, আমাদের গত ক্লাসের পড়াশোনা অনুসারে গত ক্লাসে আমরা নাট সমীকরণের শেষের অংশটুকু পড়েছি। শেষের অংশ অল্প একটু বাকি আছে, আমরা গাণিতিক সমস্যা সমাধান করেছি। আহনাব প্রশ্ন করেছে, আমার বাবা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, উনি মোটামুটি সুস্থ আছে। তারপরে খাবার দাবার নিয়ে ডাক্তার অনেক স্ট্রিক্ট কন্ডিশন দিয়েছে। উনি প্রায় 4 দিন শুধুমাত্র স্যালাইনের উপর ছিল। শুধু স্যালাইন দিয়ে তাকে রাখা হয়েছিল 4 দিনের মতো। এখন মোটামুটি নরম খাবার খেতে পারছে। যাই হোক, আমরা ক্লাস শুরু করি। ক্লাসের পরবর্তী অংশটুকু আমরা খাতা কলমে শুরু করব। ক্যামেরা সুইচ করি। ওকে, তোমরা কমেন্টে রোল নাম্বার দিয়ে দিবে, আমি একটু পরে পরে কমেন্ট চেক করি। গত ক্লাসের কমেন্টগুলো আমি একটা কমেন্টও দেখতে পারিনি, কারণ আমার ক্লাসের লাইভের সময় একটা কমেন্টও আমার এখানে শো করেনি, বিধায় আমি কোনো কমেন্ট দেখতেই পারিনি। তো যাই হোক, হয়তো আজকে এরকমটা হবে না। আমাদের গত ক্লাস ছিল নাট সমীকরণের গাণিতিক সমস্যা সমাধান করেছি। আমরা একটা সমীকরণের বিভিন্ন রূপ দেখেছি। নাট সমীকরণটাকে আমরা কয়েকটা রূপে উপস্থাপন করতে পারি, মাইনাস দিয়ে, প্লাস দিয়ে, লগ দিয়ে, লন দিয়ে। হ্যাঁ, এবং সেল নোটেশন বা কোষ সংকেত কিভাবে লিখতে হয় এটা তোমাদের আমি শিখিয়ে দিয়েছি গত ক্লাসে। অ্যানোড অংশ থাকবে হচ্ছে বাম পাশে, ক্যাথোড অংশ থাকবে ডান পাশে, এবং এদের মাঝখানে সেল একটা হচ্ছে গিয়ে কি থাকবে, সল্ট ব্রিজ থাকবে। অ্যানোডে যে কাজটা ঘটে, এই কাজের মধ্যে একটা আমরা স্ল্যাশ সাইন দিয়ে দিই, যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে। ক্যাথোডের মধ্যে যে ঘটনা ঘটে, আমরা এখানেও একটা স্ল্যাশ সাইন দিয়ে দিই। তারপর আমরা নাট সমীকরণের গাণিতিক প্রকাশের মধ্যে, এখন এই জায়গায় একটা ভুল করে ফেলো তোমরা হয়তো স্টুডেন্টরা, আমরা আমাদের আগের অভিজ্ঞতা থেকে, যে এখানে সরাসরি তোমরা নাট সমীকরণ ব্যবহার করো, ই সেল সমান ই সেল নট মাইনাস 0.0591 ডিভাইড বাই এন সংখ্যা, মানে হচ্ছে গিয়ে 2। এখানে তোমরা লগ ব্যবহার করে ফেলো, লন ব্যবহার করো লগের পরিবর্তে। খেয়াল রাখবে, যদি লন ব্যবহার করো তাহলে এই সংখ্যাটা ব্যবহার করা যাবে না, কারণ আমরা দেখেছি যে এখানে আমরা যে কাজটা করেছি 2.303 RT বাই F, এই সম্পূর্ণ মানটা কিন্তু হচ্ছে 0.0591। হ্যাঁ, যখন লগ লিখেছি, লগের কারণে কিন্তু 2.303 সংখ্যাটা চলে আসে। তাই তোমরা যদি শেষে সূত্রের মধ্যে এই কাজটা করো, 0.0591 ব্যবহার করো, তাহলে লন লিখতে হবে, লেখা যাবে না। ঠিক আছে, লগ লিখতে হবে। ওকে, তারপর আমরা গাণিতিক সমস্যা একটা করেছিলাম অ্যালুমিনিয়াম এবং টিনের সাহায্যে। হ্যাঁ, তো এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাস। আজকের ক্লাসে আমরা
নান সমীকরণ থেকে আমরা আজকে হচ্ছে গিয়ে কত তারিখ? আজকে 29 তারিখ। লেকচার নম্বর আমরা কত দিয়েছি? এটা হ্যাঁ 20 ছিল, আজকে হচ্ছে 21। আজকের পাঠ আজকের পাঠে আমরা করব হচ্ছে গিয়ে 1 নম্বর যে বিষয়টা, এটা হচ্ছে নার্ড সমীকরণ ব্যবহার করি আমরা বিক্রিয়ার সাম্যদ্রুবক নির্ণয় করব। বিক্রিয়ার সাম্যদ্রুবক নির্ণয় করব এবং 2 নম্বর কাজ যেটা করব এটা হচ্ছে গিয়ে আমরা কোষ নিয়ে পড়ব। কোষের মধ্যে আমরা আজকে পড়ব হচ্ছে ড্রাই সেল নিয়ে হালকা একটু কথা বলবো, ড্রাই সেল। তারপর হচ্ছে গিয়ে অল্প একটু কথা বলার পর আমাদের হচ্ছে গিয়ে 3 নম্বরে আমরা লেড অ্যাসিডেড ব্যাটারি বা লেড অ্যাসিড ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি কিভাবে কাজ করে, কিভাবে রিচার্জ করা যায়, কিভাবে ডিসচার্জ করা হয়, এইগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে কথা বলবো। তাহলে আমরা নার্ড সমীকরণ নিয়ে আগে একটুখানি কাজ করি। নার্ড সমীকরণ নিয়ে হচ্ছে গিয়ে আমাদের কোষের সাম্য ধ্রুবক কিভাবে বের করি। আমরা জানি যখন একটা কোষ বিদ্যুৎ উৎপাদন করতে থাকে স্বতঃস্ফূর্তভাবে, তখন এখানে বিক্রিয়া এক সময় যে এখানে আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যদি কুপি বাতি জ্বালাই বা মোমবাতি জ্বালাই, মোমবাতিটা একসময় শেষ হয়ে যায়। কেন শেষ হয়ে যায়, কখন শেষ হয়ে যায়? যখন কুপিতে তেল থাকে না, অথবা মোমবাতির যে অংশটুকু আছে এই অংশটুকু পুড়ে শেষ হয়ে যায়, তাই না? তো আমরা যখন কোষ ব্যবহার করি এইভাবে দেখি যে আমাদের ড্রাই সেলগুলো যেগুলো আমরা আচ্ছা, কথা শোনা যাচ্ছে না, আমার মাইক্রোফোনটা একটু দূরে ছিল, সরি। থ্যাংক ইউ ইমাম মেহেদি। আমরা যখন ঘড়িতে ব্যাটারি ব্যবহার করি, এই ব্যাটারিগুলো দেখি কিছুদিন পর ব্যাটারিগুলো শেষ হয়ে যায়, ঘড়ি আর চলে না। একটুখানি 10 সেকেন্ড সময় নেই। সরি। তো যেটা বলছিলাম যে একটা কোষ বিক্রিয়া কখন আমাদের সেল যেগুলো আছে এগুলো এক সময় নষ্ট হয়ে যায়। তো একটা সেল নষ্ট হয়ে যায়, কখন নষ্ট হয়ে যায় আমরা বলবো একটা সেল নষ্ট হয়ে গেছে আমরা যখন জানবো যে কোষের মধ্যে বিক্রিয়া করার মতো কোনো উপাদান নেই, এই সময় আমরা বলবো কোষটা মৃত, ডেড সেল। ডেড সেল কখন হয়? যখন কোষের বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছে যায়, তখনই হয় হচ্ছে গিয়ে সেলটা ডেড হয়ে যায়। নাহলে এই অবস্থায় কোষ থেকে আমরা কোনো বিদ্যুৎ পাই না। সাম্য ধ্রুবক নির্ণয়।
সাম্যধ্রুবক নির্ণয়, তাহলে সাম্যধ্রুবক যদি আমরা মনে করি ড্যানিয়েল সেল বা গ্যালভানিক কোষের ক্ষেত্রে আমরা সাম্যধ্রুবকটা নির্ণয় করব। যে কোনো কোষের ক্ষেত্রে আমরা সাম্যধ্রুবক নির্ণয় করতে পারি। আমরা সিম্পলভাবে এই জিনিসটা চিন্তা করার চেষ্টা করব। আমাদের ই সেল যেটা আছে, যদি সাম্য অবস্থায় হয় তখন ই সেলের থেকে পাওয়া কতটুকু বিদ্যুৎ পাওয়া যাবে, শূন্য পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে। আমাদের এখান থেকে কোনো বিদ্যুৎ পাওয়া যাবে না, তখনই আমরা বলবো সেলটা হচ্ছে ডেড। হ্যাঁ, তাহলে আমাদের নার্ড সমীকরণ যেটা আছে, নার্ড সমীকরণ হতে আমরা তাহলে পাবো যে 0 ইকুয়াল ই সেল স্ট্যান্ডার্ড মাইনাস 0. আমরা লগ ব্যবহার করি 0.0591 বাই n লগ। আমরা এখানে লিখেছিলাম উৎপাদ বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, এই জিনিসটা আমরা ব্যবহার করেছিলাম। আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যখন লিখি কে বা সাম্যধ্রুবক কেসি কেপি করেছি, আমরা করেছি কেএসপি কেআইপি করেছি, উভয় ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা উপরে দেই উৎপাদ আয়নের ঘনমাত্রা, বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এটা হচ্ছে আমাদের যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবকের একটা সমীকরণ। তাহলে আমরা এই জায়গায় লগের মধ্যে যে অংশটুকু আছে এই জায়গায় আমরা প্রতিস্থাপন করে দিব এবং এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে আমাদের আসলে হচ্ছে 0.0, সুতরাং 0.0591 বাই n লগ কে ইকুয়াল ই সেল স্ট্যান্ডার্ড কন্ডিশন। যে কোনো সেলের জন্য এটা হতে পারে। তাহলে আমরা করছি, তাহলে লগ কে সমান আমরা দিব n ই সেল স্ট্যান্ডার্ড কন্ডিশন, নিচে হচ্ছে 0.0591। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা কোষের সাম্য অবস্থায় কখন পৌঁছাবে এটা আমরা বের করতে পারি, বা সাম্য অবস্থায় পৌঁছালে তখন সাম্যধ্রুবকের মানটা কত হবে। সাম্যধ্রুবকের মান থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে একটা বিক্রিয়া কতটুকু অগ্রসর হয়েছে, তাই না? সাম্যধ্রুবকের মান যদি খুব কম থাকে, খুব বেশি থাকে, ওই অনুসারে আমরা এগুলো চিন্তা করতে পারি। এগুলো আমরা রসায়ন প্রথম পত্রের 4র্থ অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি। ঠিক আছে, তাহলে যদি আমাদের বলা হয় যে গ্যালভানিক কোষের ক্ষেত্রে সাম্যধ্রুবকের মান কত, গ্যালভানিক কোষের ক্ষেত্রে সাম্যধ্রুবকের মান কত, তাহলে আমাদের এখানে গ্যালভানিক কোষে আমাদের জানা আছে ইলেকট্রন আদান প্রদান সংখ্যা হচ্ছে 2, তাহলে দুটো ইলেকট্রন আদান প্রদান হয় n। ই সেলের মান আমাদের জানা আছে হচ্ছে গিয়ে 1.1 ভোল্ট, এই মানটা তো যায় আছে এখানে, তাহলে কে এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা একটু বসিয়ে দেই। কে সমান 10 টু দি পাওয়ার, এখানে আমরা দিব হচ্ছে গিয়ে 2 ইন্টু 1.1 ডিভাইড বাই 0.0591 করলে কত আসে, আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করে নিচ্ছি। 2 ইন্টু 1.1 ডিভাইড বাই 0.0591, সংখ্যাটা হচ্ছে গিয়ে 10 পাওয়ার 37,225। এরপরে আরও আছে, ওগুলো আমি ব্যবহার করছি না। তাহলে 10 পাওয়ার করলে কত আসে, আমরা এখন দেখছি 10 পাওয়ার
সরি 37.225। তাহলে সংখ্যা যেটা আসছে আলটিমেটলি আমাদের যে জিনিসটা পেলাম 1.6788 10 টু দি পাওয়ার 37। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গ্যালভানিক কোষের ক্ষেত্রে, গ্যালভানিক কোষের ক্ষেত্রে সাম্যদ্রব্যকের মান। ঠিক আছে, আচ্ছা আমি একটু কমেন্টগুলো দেখে দেই যে কেউ কোনো লেখা দিয়েছো কিনা কমেন্ট হিসেবে। আচ্ছা ওকে, কোনো অন্য কোনো কমেন্ট নেই রোল নাম্বার ছাড়া। তাহলে আমরা একটা কোষের সাম্যদ্রব্যক হিসাব করতে পারলাম। এখান থেকে আমরা এই ফর্মুলা ব্যবহার করে যে কোনো কোষের সাম্যদ্রব্যক হিসাব করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে জিনিসটা ছিল নান সমীকরণ ব্যবহার করে আমরা যে কোনো বিক্রিয়ার সাম্যদ্রব্যক গণনা করতে পারবো, যে কোনো কোষের সাম্যদ্রব্যক গণনা করতে পারবো। তাহলে এটা থেকে বোঝা যায় কি সাম্যদ্রব্যকের মান অনেক বেশি, তাহলে বিক্রিয়াটা অনেকক্ষণ ধরে চলবে, তাই না? গ্যালভানিক কোষে অনেক সময় ধরে বিদ্যুৎ পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, আবার আমরা যদি চাই বিক্রিয়া কতটুকু অগ্রসর হয়েছে রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট ওইটা ব্যবহার করেও আমরা এই কাজটা করতে পারি। যাই হোক, ওটাতে আমি আর যাচ্ছি না। তাহলে আমাদের এই অংশটুকু গেল। এরপর আমরা হচ্ছে গিয়ে ড্রাই সেল নিয়ে একটু কথা বলবো। ড্রাই সেল নিয়ে আমি অত কিছু বলবো না, কারণ এটা ক্লাস 8 থেকেই তোমরা পড়ে আসছো। শুধু আমি হচ্ছে ড্রাই সেলের সেল রিঅ্যাকশন যেটা আছে এই সেল রিঅ্যাকশনটাই আমরা একটু দেখবো, ড্রাই সেলের সেল রিঅ্যাকশনটা। আচ্ছা, ড্রাই সেলের মধ্যে যে কার্যপ্রণালী আমরা দেখব। ড্রাই সেলের মধ্যে অ্যানোড কি দিয়ে তৈরি? ড্রাই সেলের মধ্যে আমাদের জানা আছে অ্যানোড হচ্ছে জিঙ্কের পাত্র দিয়ে তৈরি, তাই না? জিঙ্কের একটা খোলস থাকে। তাহলে অ্যানোডে কি রিঅ্যাকশন ঘটবে? আমাদের জানা আছে জিঙ্ক, গ্যালভানিক কোষের ক্ষেত্রে আমরা জানি জিঙ্ক সে দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়, Zn2+, এরকম হয়, দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। অ্যানোডের রিঅ্যাকশন একবারে সিম্পল। ক্যাথোডের রিঅ্যাকশনটা একটুখানি মনে রাখার মতো এবং মুখস্থ করে আর কি মনে রাখতে হয়। যদি বুঝে যাও তাহলে মুখস্থ করতে হবে না, জিনিস যে কি কি আছে এই জিনিসগুলো জানা থাকলে আমরা পারবো। ক্যাথোড অংশে আমাদের এখানে কি ব্যবহার করি? অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা পেস্ট ব্যবহার করি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সহকারে, তাই না? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সহকারে একটা পেস্ট তৈরি করা হয়। তাহলে এক্ষেত্রে আমাদের যে ক্যাথোডের বিক্রিয়াগুলোকে আমি একটু ভেঙে লিখছি যেন হচ্ছে গিয়ে তোমরা ধরতে পারো। আমি কয়েকটা স্টেপে লিখছি। এখানে NH4+ আয়ন আছে, যে ইলেকট্রনগুলো ছাড়া হলো এই ইলেকট্রনগুলো প্রথমে NH4+ গ্রহণ করবে, গ্রহণ করে NH3 গ্যাস তৈরি করবে এবং 4+ যে প্রোটনটা আছে এই প্রোটনটাই ইলেকট্রন গ্রহণ করে। প্রোটনটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাবে? হাইড্রোজেন হয়ে যাবে। আমি 2 দিয়েছি হাইড্রোজেনের গ্যাস হিসেবে বের করার জন্য 2 দিয়েছি। ঠিক আছে, তাহলে ইলেকট্রন গ্রহণ হয়ে গেছে। এই হাইড্রোজেনটা কি করবে? তখন হাইড্রোজেন বের হয়ে যায় না, ওখানেই যে আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়েছি এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন গ্যাসটা রিঅ্যাকশন করে, হাইড্রোজেন গ্যাস রিঅ্যাকশন করে পানি তৈরি করে। তাহলে পানি তৈরি করলে H2O, আমাদের হাইড্রোজেন গ্যাসটা চলে গেল। তাহলে অক্সিজেন একটা অক্সিজেন চলে গেছে, তাই আমাদের অবশিষ্ট রয়েছে আরেকটা অক্সিজেন। 2 অণু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে রিঅ্যাকশন করে এরকম ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড একটা যৌগ তৈরি করবে। ঠিক আছে, তাহলে অক্সিজেনটা আমাদের ইলেকট্রনটা গ্রহণ করলো হচ্ছে গিয়ে অ্যামোনিয়ার যে হাইড্রোজেনটা রয়েছে এই হাইড্রোজেনটা গ্রহণ করলো, গ্রহণ করে সেই ইলেকট্রনটা আবার দিয়ে দিল কাকে?
এই হাইড্রোজেন তো ইলেকট্রন গ্রহণ অবস্থায় রয়েছে, সে যখন বিক্রিয়া করেছে তখন ইলেকট্রনটা দিয়ে দিয়েছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ম্যাঙ্গানিজকে। তাই আলটিমেটলি এখানে ইলেকট্রনটা গ্রহণ করছে ম্যাঙ্গানিজ, ইলেকট্রনটা গ্রহণ করার ক্ষেত্রে কাজ করছে। তাহলে আমাদের বিক্রিয়া হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া, মোট বিক্রিয়া না, ক্যাথোড মোট বিক্রিয়া। ক্যাথোডে কি মোট বিক্রিয়া হচ্ছে NH4+, এই NH4+, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটাও দুইটা লেগেছে, এটাও দুইটা লেগেছে, এবং ইলেকট্রন লেগেছে হচ্ছে দুইটা। ইলেকট্রন দিয়ে আমরা কি কি পেলাম বিক্রিয়া শেষে? বিক্রিয়া শেষে পেলাম NH3 পেলাম, NH3 পেলাম দুইটা, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ট্রাইঅক্সাইড পেলাম, এবং হচ্ছে গিয়ে পানি পেলাম। ঠিক আছে, তাহলে এই অংশটুকুই হচ্ছে গিয়ে আমাদের ড্রাই সেলের কার্যপ্রণালী, ড্রাই সেল কিভাবে কাজ করে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন দিবে, আমি এগুলোর সমাধান করে দিব তোমাদের যদি কোনো ব্যাপার বোঝা না যায়। ঠিক আছে, ক্যাথোডের মোট বিক্রিয়া এটা। তাহলে আমাদের ড্রাই সেলের ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে, এবং সেই ইলেকট্রনটা ম্যাঙ্গানিজ আলটিমেটলি গ্রহণ করে। তাহলে আমাদের ড্রাই সেলের কার্যপ্রণালী এখানে শেষ। এখন আমরা লেড অ্যাসিডেড ব্যাটারি নিয়ে পড়ব। লেড অ্যাসিড ব্যাটারি, সরি, অ্যাসিটেট হয়ে গেলে আবার ইথানোয়িক অ্যাসিডের যে আয়নটা আছে এটা চলে আসে। লেড অ্যাসিড ব্যাটারি। তো লেড অ্যাসিড ব্যাটারির নাম শুনেই আমরা বুঝতে পারছি এখানে হচ্ছে কি লেড থাকবে। এখানে লেড কোন জায়গায় থাকবে? লেড অ্যানোডে থাকবে না ক্যাথোডে থাকবে? আমাদের এই ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারিকে আমি যদি সিম্পলি একটুখানি ড্র করি, এই হচ্ছে পাত্র। ড্রাই সেল থেকে আমরা কত ভোল্ট বিদ্যুৎ পাই তোমাদের জানা আছে, EMF এর মান হচ্ছে গিয়ে 1.5 ভোল্ট ড্রাই সেল থেকে। লেড অ্যাসিড ব্যাটারিকে যদি আমরা একটুখানি ড্র করি, ঠিক আছে, এটা হচ্ছে উপরের যাওয়ার তার। আমাদের উপরের যে ইউ দিয়ে আমরা যে এন দিয়ে যেটা শুরু করেছি এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যানোড প্রান্ত, অ্যানোড, আর এটা হচ্ছে গিয়ে ক্যাথোড। ঠিক আছে, অ্যানোড এবং ক্যাথোড আমরা বুঝতে পারলাম কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। এখন অ্যানোডের গঠনটা কেমন থাকে? অ্যানোডের গঠনটা একেবারে সিম্পল। অ্যানোডের মধ্যে শুধুমাত্র আমাদের লেডের পাত দেওয়া থাকে, যে লেড ধাতু আছে এই ধাতু দিয়ে তৈরি হয় এই অংশটা, পিবি লেড দিয়ে তৈরি। ক্যাথোড যে অংশটা আছে এটাও লেড দিয়ে তৈরি, কিন্তু এটার মধ্যে এই পাতের চারপাশে লেড অক্সাইড এর আস্তর এটা হবে কি লেডের পাত, কিন্তু লেড অক্সাইডের আস্তরণ যুক্ত। তাহলে এই ক্ষেত্রে অ্যানোড এবং ক্যাথোড দুটার ক্ষেত্রে লেড ব্যবহার করছি, তাই এটার নাম হচ্ছে লেড
অ্যাসিড ব্যাটারি। তাহলে কি অ্যাসিড ব্যবহার করি আমরা এখানে? ইলেকট্রোলাইট হিসেবে আমরা ব্যবহার করি হচ্ছে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, ঠিক আছে? তো এইগুলোর মধ্যে আমাদের কাজগুলো কিভাবে হয়, এখানে ইলেকট্রন আদান প্রদান বা কিভাবে হয়, এখানে আমরা অ্যানোডে যে কাজটা ঘটে, আমরা এখন মনে করো যে এখানে রয়েছে আমাদের এটা মাইনাস থাকে এবং এটা হচ্ছে প্লাস অংশে যুক্ত থাকে। আমরা জানি ব্যাটারির একটা মাইনাস আর একটা প্লাস, পজিটিভ নেগেটিভ দুইটা প্রান্ত থাকে। তো আমরা এই প্লাস অংশে এবং মাইনাস অংশে যখন কোনো একটা তড়িৎ ব্যয় করার মতো কোনো উপাদান ব্যবহার করি, ব্যাটারি থেকে আমরা বলতে পারি ভাল্ব ব্যবহার করছি, তখন হচ্ছে গিয়ে কি এখানে বিদ্যুৎ উৎপাদন হতে থাকে, এই বিদ্যুৎটাই আমাদের ভাল্বে জ্বলে, ঠিক আছে? তাহলে আমরা এখন যে কাজটা করব এটা হচ্ছে ডিসচার্জ। আমাদের চার্জ যখন ক্ষয় হচ্ছে, ডিসচার্জ 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 কালে কার্যপ্রণালী। ডিসচার্জ কালে কিভাবে কাজ হয় এটা আমরা এখন দেখছি আগে। তো প্রথমে আমরা অ্যানোডে যাই। অ্যানোড আমরা এখানেও যে বিক্রিয়াগুলো হচ্ছে এই বিক্রিয়াগুলোকে স্টেপে দেখব একটু বোঝার জন্য, কারণ আমরা যদি বুঝে যাই তাহলে আমাদের লিখতে সহজ হবে। তাহলে আমাদের অ্যানোডের মধ্যে আমরা কাকে ব্যবহার করেছি? শুধু লেড ব্যবহার করেছি। তাহলে এখানে সিম্পল রিঅ্যাকশন, লেড কি করে আমাদের জানা আছে যে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ হয়। অ্যানোডে যে ধাতুটা থাকে সেই ইলেকট্রন ত্যাগ করে, তাহলে লেড সেই ইলেকট্রন ত্যাগ করবে 2++ ইলেকট্রন, এটা হবে। আমি কিন্তু বলছি যে অ্যানোডের বিক্রিয়াগুলোকে আমরা স্টেপে লিখব, কয়েকটা ভাগে ভাগ করে লিখব বোঝার জন্য। তোমরা পরীক্ষার খাতাও এইভাবে লিখতে পারবে, সমস্যা নেই। লেড 2+ আয়ন তৈরি হয়ে গেল। আমরা ইলেকট্রোলাইট হিসেবে, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছি। তাহলে এই লেড 2+ যে আয়নটা আছে, আমাদের এখানে যে সালফিউরিক অ্যাসিড আছে, এই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে? PbSO4 এবং আমাদের H2H+ তৈরি করবে, প্রোটন তৈরি করবে, দুইটা প্রোটন তৈরি হবে। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটুকু গেল। তাহলে অ্যানোডের মধ্যে আমরা দেখতে পেলাম যে কি কাজ হলো। অ্যানোডের মধ্যে লেড এবং সালফিউরিক অ্যাসিড H2SO4 এই দুটো বিক্রিয়া করে আলটিমেটলি আমাদের তৈরি করলো PbSO4 প্লাস দুইটা প্রোটন প্লাস দুটো ইলেকট্রন তৈরি হলো। এটা কোথায় তৈরি হলো? অ্যানোডে, অ্যানোড বিক্রিয়া। এখন ক্যাথোডে কি ঘটে? ক্যাথোড বিক্রিয়াটা ঘটে, এটাও আমরা কয়েকটা স্টেপে উল্লেখ করব, উপস্থাপন করব বোঝার সুবিধার্থে। তো ক্যাথোডের মধ্যে আমাদের রয়েছে হচ্ছে গিয়ে লেড অক্সাইড রয়েছে। ইলেকট্রন যে দুটো অ্যানোডে তৈরি হলো, এই ইলেকট্রন দুটো কি হবে? আমাদের এদিক দিয়ে এখানে আসবে। আমরা যদি এখানে একটা ভাল্ব ব্যবহার করি তাহলে ভাল্ব হয়ে এখানে প্লাস প্রান্তে আসবে, তাই না? তাহলে আমাদের লেড PbO2 যে আছে, এই PbO2 এবং এই যে দুটো প্রোটন ছাড়া ছিল, দুটো ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা গ্রহণ হয়ে গেল। ইলেকট্রনটা গ্রহণ হয়ে গেল, গ্রহণ হলে কি হবে? লেডের জারণ সংখ্যা এখানে দেখো 2 × 4 +4 আছে। দুটো ইলেকট্রন গ্রহণ করলে তার জারণ সংখ্যা হবে 2+। দুটো প্রোটন, এখানে রয়েছে দুটো অক্সিজেন। দুটো প্রোটন আর দুটো অক্সিজেন মিলে সর্বোচ্চ তারা হাইড্রোক্সিল তৈরি করতে পারে, দুটো হাইড্রোক্সিল তৈরি করতে পারে। এটাকে আমরা বলতে পারি একটা পানি তৈরি করলো, একটা O2- তৈরি হয়ে গেল, এটাও ঠিক আছে।
কিন্তু আমি দুটো হাইড্রোক্সিল লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এই তৈরি হলো। তো lead 2 প্লাস Pb2 প্লাস দুটো হাইড্রোক্সিল মাইনাস, এবং আমাদের যে সালফিউরিক অ্যাসিড আছে, এই সালফিউরিক অ্যাসিড, এগুলো সবগুলো একসঙ্গে বিক্রিয়া করবে। এখন ইলেকট্রন গ্রহণ হয়ে গেছে, কিন্তু আমাদের ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হয়, বিদ্যুৎ উৎপাদী কোষের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ হয়ে গেছে। তাহলে লেড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফেট তৈরি করবে, প্লাস এই এখানে যে দুটো প্রোটন রয়েছে, এই দুইটা প্রোটন এই দুইটা হাইড্রোক্সিলের সঙ্গে বিক্রিয়া করে 2 অণু পানি তৈরি করবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি মোট বিক্রিয়া কি হচ্ছে আমাদের ক্যাথোড প্রান্তে? ক্যাথোড প্রান্তে মোট বিক্রিয়া হচ্ছে লেড ডাইঅক্সাইড সে, আর এখানে সালফিউরিক অ্যাসিড আছে আগে থেকেই, সালফিউরিক অ্যাসিড, দুটো প্রোটন এসেছে, দুটো ইলেকট্রন এসেছে, হ্যাঁ, মিলে আমাদের তৈরি হয়েছে PbSO4 প্লাস 2 অণু পানি। এটা হচ্ছে ক্যাথোডের মোট বিক্রিয়া। অ্যানোডে মোট বিক্রিয়া কি ঘটলো? লেড সে ইলেকট্রন ত্যাগ করে দিল এবং ওই লেড 2 প্লাস আয়নটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফেট তৈরি করলো এবং দুটো প্রোটন বের করে দিল। এই প্রোটন দুটো আর ইলেকট্রন দুটো হচ্ছে ক্যাথোড প্রান্তে এসে গ্রহণ হচ্ছে, গ্রহণ হয়ে লেড 2 প্লাস এবং দুটো হাইড্রোক্সিল তৈরি করলো। এই হাইড্রোক্সিল দুটো আবার প্রোটনের সঙ্গে বিক্রিয়া করে পানি তৈরি হয়ে গেল এবং লেড সালফেট তৈরি হলো, ঠিক আছে। তাহলে অ্যানোড এবং ক্যাথোডে যে মোট বিক্রিয়াটা ঘটলো, এই মোট বিক্রিয়াটাকে আমরা হচ্ছে গিয়ে যোগ করব। এখন তোমরা নিজেরাই যোগ করতে পারো, আমি একটু কমেন্টগুলো দেখে নেই এই মুহূর্তে কোনো এক্সট্রা কোনো কমেন্ট এসেছে কিনা। ওকে, নেই। আচ্ছা, তাহলে আমাদের মোট বিক্রিয়া কি ঘটবে? আমরা মোট কোষ বিক্রিয়া, আমি পরে খাতা ঘুরিয়ে দিব, কিন্তু আগে আমরা এখানে বুঝে বুঝে লিখি। আমরা যখন যোগ করব, ক্যাথোডের কি ছিল? আমাদের অ্যানোডে ছিল হচ্ছে গিয়ে লেড Pb, ছিল সালফিউরিক অ্যাসিড, যোগ করলে এখানে আছে সালফিউরিক অ্যাসিড, আছে 2 অণু সালফিউরিক অ্যাসিড প্লাস 2 অণু সালফিউরিক অ্যাসিড। এটা বাম পাশে আমরা আগে লিখছি, কিন্তু লেড লিখেছি, সালফিউরিক অ্যাসিড দুইটা রয়েছে, লেড ডাইঅক্সাইড PbO2। এখন এখানে আমাদের প্রোটন যে আছে, এই পাশে প্রোটন আছে, কাটা গেল, ইলেকট্রন আছে, কাটা গেল। তাহলে বাম পাশে যা ছিল আমরা লিখে ফেলেছি। এখন ডান পাশের উপাদানগুলো কি আছে? ডান পাশের উপাদানগুলো আমরা লিখব। ডান পাশে দেখো লেড সালফেট রয়েছে, এখানে একটা, এখানে আরেকটা লেড সালফেট তৈরি হয়ে গেছে। তাহলে আমরা লিখব, সরি, ক্যামেরা স্ট্যান্ড থেকে খুলে গেছে। আমাদের যে 2 অণু লেড সালফেট রয়েছে, আমরা লিখব হচ্ছে 2 অণু লেড সালফেট 2 PbSO4, এবং উৎপন্ন হয়েছে গিয়ে প্রোটন তো নেই, ইলেকট্রন নেই, 2 অণু পানি তৈরি হয়েছে। প্লাস 2H2O, ঠিক আছে। তাহলে আমাদের কোষ বিক্রিয়াটা সম্পূর্ণ লেড অ্যাসিড ব্যাটারিতে কি কি কাজ হয়? আমাদের অ্যানোডে রয়েছে হচ্ছে গিয়ে লেড ইলেকট্রন ছাড়ে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এই ইলেকট্রনগুলো আবার লেড ডাইঅক্সাইড গ্রহণ করে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করে লেড সালফেট এবং পানি তৈরি করে।
তাহলে আমাদের হচ্ছে মোট কোষ বিক্রিয়া, এটা কোন সময় ঘটে এই বিক্রিয়াটা? এই বিক্রিয়াটা ঘটে হচ্ছে গিয়ে যখন আমরা ব্যবহার করি একটা কোষকে, লেড অ্যাসিড ব্যাটারিকে আমরা যখন ব্যবহার করতে থাকি তখন এই কাজটা হয়। এখন ডিসচার্জ, এখান থেকে কতটুকু বিদ্যুৎ পাই আমরা? আমরা এখান থেকে অ্যারাউন্ড 2 ভোল্ট ই সেলের মানটা অ্যারাউন্ড 2.03 ভোল্ট বিদ্যুৎ পাই। 2.03 ভোল্ট বা 2 ভোল্ট, প্রায় 2 ভোল্টই আমরা বলি। প্রায় 2 ভোল্ট বিদ্যুৎ পাই। এখন প্রশ্ন হতে পারে, স্যার 2 ভোল্ট বিদ্যুৎ দিয়ে কি আমরা কোনো কাজ করতে পারি? না, 2 ভোল্ট বিদ্যুৎ দিয়ে আমাদের তেমন কোনো কাজ হয় না। আমাদের দেখো এখানে আমি কয়টা কোষ লাগিয়েছি, এখানে এই অংশটুকু, এই যে একটা দাগ থেকে এটাকে আমি অ্যানোড বললে এই অংশটা ক্যাথোড। এখানে আমার লেখাটা একটুখানি ঝামেলা হয়ে গেছে, এই 2 দাগ, এটা এখানে একটা হবে, এরকম না আর কি, এই একটা, এটার সঙ্গে এটা একটা অ্যানোড হিসেবে, অ্যানোড এবং ক্যাথোড, এখানে 2 ভোল্ট। এটার সঙ্গে এখানে একটা অ্যানোড এবং ক্যাথোড, এখানে আরো 2 ভোল্ট। এটার সঙ্গে এইটা মিলে অ্যানোড ক্যাথোড। তাহলে এখানে কয়টা সেল রয়েছে আলটিমেটলি? 1 2 3টা অ্যানোড, 1 2 3, 3টা ক্যাথোড। তাহলে 3টা অ্যানোড এবং 3টা ক্যাথোড মিলে 3টা সেল তৈরি হয়েছে। এই 3টা সেল থেকে 3 2 গুণ করলে 6 ভোল্টের উপর বিদ্যুৎ পাওয়া যাবে। তোমরা বড় ব্যাটারি যেগুলো আছে এগুলোর উপরে দেখবে এরকম একটা দাগ দেওয়া থাকে। ব্যাটারির উপরের প্রান্তটা আমি দেখাচ্ছি এখানে। হ্যাঁ, উপরের প্রান্তে এরকম করে দাগ দেওয়া আছে। এখানে প্লাস, এই প্লাস অংশ, এখানে মাইনাস, এই মাইনাস অংশ। এটার সঙ্গে এখানে হচ্ছে গিয়ে একটা সেল, এখানে আরেকটা সেল, এখানে আরেকটা সেল, এখানে আরেকটা সেল। তাহলে এখানে কয়টা সেল রয়েছে? 4টা সেল দিয়েছি আমি, তাই না? তাহলে এখান থেকে 8 ভোল্ট বিদ্যুৎ পাওয়া সম্ভব। তাহলে এই যে কানেকশনটা দেখতে পাচ্ছ, এটার মানে হচ্ছে এখানে একটা সিরিজ কানেকশন দেওয়া আছে। আমরা এক ব্যাটারির পেছনে আরেক ব্যাটারি লাগিয়ে দেই যেরকম ভাবে, এখানে এরকম করে লাগিয়ে দেওয়া হয়েছে। এইখান থেকে এটা আরেকটা কোষ, এই কোষের সঙ্গে এই কোষের একটা সিরিজ কানেকশন দেওয়া আছে, শ্রেণী বর্তনী মতো করে সংযোগ দেওয়া আছে। এইটা মিলে একটা কোষ, এখানে আরেকটা শ্রেণী সংযোগ দেওয়া আছে, এটা আরেকটা কোষ। তাহলে মোট আমাদের 3টা সংযোগ দেওয়া আছে 4টা কোষকে তৈরি করার, একসঙ্গে যুক্ত করার জন্য। তাহলে মোট ভোল্টেজ পাওয়া যাবে 8 ভোল্ট। যখন আমরা দেখি 12 ভোল্টের ব্যাটারি, এর মানে হচ্ছে এখানে 6টা কোষকে এরকম করে শ্রেণীতে সংযোগ দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমাদের গেল হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি কিভাবে ব্যবহার করার সময় কি কি রিঅ্যাকশন ঘটে এবং এখান থেকে কতটুকু বিদ্যুৎ পাওয়া যায়। এখন আমরা ব্যাটারিটাকে ব্যবহার করতে করতে আমাদের ব্যাটারি একসময় খরচ হয়ে যায়। ব্যাটারি খরচ হয়ে গেলে আমাদের যে অ্যাসিড রয়েছে, ব্যাটারি যখন আমরা ব্যবহার করব তখন দেখো সালফিউরিক অ্যাসিড কিন্তু আস্তে আস্তে ব্যবহার হয়ে যাচ্ছে এবং লেড যে ধাতুর পাতটা আছে এটাও ক্ষয় হয়ে যাচ্ছে। লেড ডাইঅক্সাইডের যে আস্তরণ দেওয়া আছে এটাও ক্ষয় হয়ে যাচ্ছে। যদি ক্ষয় হয়ে যায় তাহলে কোষ থেকে বিদ্যুতের পরিমাণটা কেমন হবে? দেখো এখানে পানিও উৎপন্ন হচ্ছে, তাই না? পানি উৎপন্ন যখন হবে, সালফিউরিক অ্যাসিড আমরা যে ঘনমাত্রায় ব্যবহার করেছিলাম তার ঘনমাত্রা কি ততটুকু থাকবে? ততটুকু থাকবে না। আমরা এখানে যে সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করি এটা মোটামুটি হচ্ছে গিয়ে
38% সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি এবং এই সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব থাকে হচ্ছে গিয়ে 1.25 থেকে 1.26 এই আপেক্ষিক গুরুত্বের আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব বিষয়টা তো জানাই আছে তোমাদের, পানির ঘনত্বের সঙ্গে তুলনা করা, তাই না? তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি যখন এত থাকে 38% সালফিউরিক অ্যাসিড অ্যারাউন্ড 4.5 মোলার কনসেন্ট্রেশনে হয়। ঠিক আছে, এটা একবারে 4.5 এরকম না, এই অ্যারাউন্ড, হ্যাঁ, আশেপাশেই থাকে, হিসাব করলে তোমরা বের করতে পারবে। তাহলে যার কারণে আমাদের যখন পানি বেড়ে যাচ্ছে তখন কি হবে, সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব কমে যাবে না? যদি ঘনত্ব কমে যায় তাহলে দেখা গেছে যে সালফিউরিক অ্যাসিডের কার্যক্ষমতা কম হয়ে যায়। তখন যে পাতগুলো আছে, লেডের পাতগুলো বা লেড অক্সাইডগুলো, এদেরকে তখন মানে এদের সঙ্গে তত বেশি করে রিয়াকশন করতে পারে না এবং বিদ্যুৎ পাওয়া যায় না। যখন আমাদের ব্যবহার করতে করতে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব 1.21 চলে আসে, যখন Hg স্পেসিফিক গ্র্যাভিটি 1.21 এ আসে, তখন আমরা ইএমএফ পাই। তখন আমাদের যে ইএমএফ থাকে, এই ইএমএফটা হয় 1.17 ভোল্ট। ঠিক আছে, এই অবস্থায় যখন আসে তখন আমরা হচ্ছে গিয়ে ব্যাটারিটাকে আর ব্যবহার করতে পারি না, এখান থেকে বিদ্যুৎ পাওয়া যায় না। তখন আমরা করি কি, রিচার্জ করতে হয়। রিচার্জ করি কি দিয়ে, বাইরে থেকে বিদ্যুৎ উৎসের সঙ্গে কানেকশন দেয় ব্যাটারিকে, তাই না? ব্যাটারি কানেকশন দিলে বাইরের বিদ্যুৎ উৎসের সঙ্গে সংযুক্ত করার অর্থ হচ্ছে বাইরে থেকে আমরা ইলেকট্রন ফোর্স করতেছি বিক্রিয়া ঘটার জন্য। তখন আমাদের বিক্রিয়া যেটা ঘটে, এই বিক্রিয়াটা উল্টো ঘটে, রিভার্স ওয়েতে ঘটে। তখন লেড সালফেট এবং পানি এই দুটো বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, লেড ডাইঅক্সাইড তৈরি করে। ঠিক আছে, তোমরা দেখবে লেড অ্যাসিড ব্যাটারির মধ্যে এরকম দুইটা লেভেল করার দাগ থাকে, লোয়ার লেভেল, হায়ার লেভেল। এই লেভেল দিয়ে আমরা বুঝাই যে এর নিচে যখন পানির দাগটা চলে আসে তখন স্পেসিফিক গ্র্যাভিটি 1.21 এ চলে এসেছে, এই দাগে যখন চলে আসে তখন আমরা কি করি, রিচার্জ করি, অথবা এখানে আমরা পাতিত পানি দিতে পারি। এটার ঘটনাটা আমরা পরে বলছি। তাহলে আমরা রিচার্জের বিক্রিয়াটা একটু দেখি। যখন আমরা বাইরে থেকে বিদ্যুৎ উৎস সংযুক্ত করব তখন ইলেকট্রন গ্রহণ হবে। ইলেকট্রন গ্রহণ কে করবে, লেড সালফেট যে আয়নটা আছে, এই লেড সালফেটটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে তৈরি করবে হচ্ছে গিয়ে আমাদের এখানে যে বিক্রিয়াটা ঘটেছে, এই বিক্রিয়াটা উল্টো ভাবে ঘটবে আমাদের। আমি আর দেখাচ্ছি না কারণ ক্লাসের সময় শেষ হয়ে গেছে প্রায়। এই বিক্রিয়াটাকে আমরা উল্টোভাবে লিখব। লেড সালফেট দুটো প্রোটন হবে, দুটো প্রোটন কোত্থেকে আসবে, পানি ভেঙে আসবে, তাই না? এই দুটো প্রোটন পানি ভেঙে আসবে। তাহলে আমাদের এই ক্যাথোড প্রান্তের যে বিক্রিয়াটা, এটাকে আগে লিখতে হবে। পানিটাকে আমরা ভাঙবো হচ্ছে পানি এবং লেড সালফেট আমাদের বিক্রিয়া করবে, ইলেকট্রন গ্রহণ হবে এখানে, এরা ইলেকট্রন গ্রহণ করে আমাদের এই বিক্রিয়াটা ঘটাবে। আমাদের বিক্রিয়াটা উল্টো রিভার্স করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই বিক্রিয়াটাকে আমরা রিভার্স করব, রিভার্স করলে আমাদের অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসের মধ্যে আজকে আমরা রিচার্জের বিক্রিয়াটা, আমি পুরোটা লিখলাম না তোমাদের, তোমরা এই বিক্রিয়াটাকে রিভার্স ওয়েতে লিখলেই হবে।
আমি শুধু লিখেই দিই, দ্রুত লিখে দিই। হ্যাঁ, তাহলে ক্লাস 2-1 মিনিট বেশি হলেও সমস্যা নেই তো, তাই না? আমরা তো অনলাইনে আছি সবাই। তাহলে রিচার্জ কালে আমাদের এখান থেকে দুটো ইলেকট্রন লেড সালফেট গ্রহণ করবে, গ্রহণ করে আমাদের তৈরি করবে হচ্ছে পিবি প্লাস H2SO4 তৈরি করবে, দুটো প্রোটন দেই। এটা হবে ক্যাথোড প্রান্তে। এখন কথা হচ্ছে ক্যাথোড প্রান্ত কোনটা হয়ে যাবে? আমাদের যেটা অ্যানোড সেটাই কিন্তু ক্যাথোড হয়ে যাচ্ছে যখন আমরা বাইরে থেকে বিদ্যুৎ উৎস সংযুক্ত করাবো, তখন সেটাই কিন্তু ক্যাথোড হয়ে যাবে, ঠিক আছে? এবং আমাদের যে অবশিষ্ট প্রান্ত রয়েছে PbSO4, এটা পানির সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করে আমাদের তৈরি করবে হচ্ছে গিয়ে lead dioxide PbO2 প্লাস প্রোটন। প্রোটন কয়টা তৈরি হবে? আচ্ছা, এখানে সালফিউরিক অ্যাসিড আমরা তৈরি করব, H2SO4 তৈরি হবে এবং হচ্ছে গিয়ে প্রোটন তৈরি হবে এবং ইলেকট্রন তৈরি হবে, দুটো ইলেকট্রন তৈরি হবে, দুটো প্রোটন তৈরি হবে। এখানে আমাদের 2 অণু পানি লাগবে। লেড সালফেট পানি এরা বিক্রিয়া করে লেড ডাইঅক্সাইড, দুটো অক্সিজেন এখানে চলে গেল। এই সালফিউরিক অ্যাসিডটা এখান থেকে দুটো প্রোটন নিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, এই সালফিউরিক অ্যাসিড তৈরি হলো। লেডের জনসংখ্যা এখানে আছে 2, এখানে 4 হয়ে গেছে, তাহলে দুটো ইলেকট্রন ছেড়ে দিবে, এই দুটো ইলেকট্রন ছেড়ে দিল এবং অবশিষ্ট যে দুটো প্রোটন ছিল এই দুটো প্রোটন এখানে এসেছে। এই দুটো প্রোটনই কিন্তু এখানে পরবর্তীতে এই প্রোটন এবং ইলেকট্রন এই বিক্রিয়ায় কাজ করেছে, ঠিক আছে? তাহলে রিচার্জ কালে আমাদের বিক্রিয়াটা হচ্ছে এরূপ। তাহলে আমাদের লেড অ্যাসিড ব্যাটারি সম্পর্কে আমরা জানলাম, কিভাবে রিচার্জ করলে আমাদের ডিসচার্জ কালে কি ধরনের বিক্রিয়া দেয়, ডিসচার্জ কালে আমাদের কি ধরনের বিক্রিয়া দেয় এবং রিচার্জ কালে কি ধরনের বিক্রিয়া ঘটে। আমাদের এখান থেকে জানতে হবে রিচার্জ কালে বিক্রিয়া, ডিসচার্জ কালে বিক্রিয়া, এবং ছোটোখাটো যে বিষয়গুলো আছে এগুলো তো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ আছেই। এবং এর আগে আমরা পড়েছি একটা কোষের সাম্যধ্রুবক আমরা নার্ড সমীকরণ ব্যবহার করে কিভাবে নির্ণয় করতে পারি। তো আশা করি তোমরা ক্লাসটা ধরতে পেরেছো, ক্লাসের বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তো শেষ পর্যন্ত আজকে আমরা এখানে শেষ করছি। আমরা সামনের দিন লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি এই দুটো নিয়ে পড়ব। এই দুটো নিয়ে পড়ার পর আমরা ফুয়েল সেল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই প্রত্যাশায় শেষ করছি আজকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো, কারণ হচ্ছে গিয়ে যখন আমাদের খুলে দিবে তখন হচ্ছে গিয়ে কিন্তু পরীক্ষা থাকবে। এবং আমাদের শ্রেণী পরীক্ষার রুটিন এখনও পাওনি হয়তো, কিন্তু সিলেবাস নিশ্চয়ই পেয়ে গেছো। হ্যাঁ, যা পরিমাণগত রসায়ন অধ্যায়ের জারণ বিজারণ এবং টাইট্রেশন ভিত্তিক গণনা, তো এইগুলো আমাদের প্রশ্ন থাকবে। তো এই ক্লাসগুলো তোমরা ভালো করে আয়ত্ত করে অবশ্যই তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকবে। তো শেষ করছি এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।